আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ধারাবাহিক ২০ পর্বের কোরআন শিক্ষার আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। আজ এসো কোরআন শিখির ৭ম পর্ব। এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে মদের হরফ। মদ এটা তাজবিদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তার কারণ আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে একজন শিক্ষার্থী যে ভালোভাবে হরফ শিখলো, হরকত শিখলো, শব্দ উচ্চারণ করা, বানান করা শিখে গেল। এরপরেও যখন প্রশ্নটা মদের আসে, মদ মানে টেনে পড়া। কোথায়, কখন, কতটুকু, কিভাবে টানতে হবে? যখন এই সিচুয়েশনটা আসে, ম্যাক্সিমাম শিক্ষার্থী বরং বলা চলে 100% শিক্ষার্থী এখানে ভুল করে বসে। বুঝে উঠতে পারে না যে কোথায়, কখন, কিভাবে, কতটুকু টানতে হবে। তো এইজন্য আজকের এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা কোরআন শরীফ একেবারেই নতুন শিখছি বা অনেকখানি শিখেছি, সকলের জন্যই আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কোরআন শরীফের যেখানেই তেলাওয়াত করতে যাবেন, ২ টা বিষয় অনেক পরিমাণে আসবে। একটা হচ্ছে মদ, আরেকটা হলো গুন্নাহ। মদ মানে টেনে পড়া, গুন্নাহ মানে নাকের বাঁশিতে নিয়ে পড়া। তো গুন্নাহ তো সামনে আমাদের আলোচনা আসবেই। মদের যে বিষয়টা, টেনে পড়ার যে বিষয়টা, প্রায় প্রত্যেকটা আয়াত, এমন কোনো আয়াত পাওয়া যাবে না বা খুব কমই পাওয়া যাবে যেখানে মদের বিষয়টা নেই। তো এইজন্য খুব গুরুত্ব সহকারে আমরা আজকের পর্বটা শিখব। সেই অনুযায়ী প্র্যাকটিস করব এবং আমি বারবার একটা কথা আমার ক্লাসে বলে থাকি, কোরআন শরীফ শেখার মূল মন্ত্রটাই হচ্ছে প্র্যাকটিস। কোরআন শরীফ শেখার জন্য যে তাজবিদের যে রুলসগুলা আছে, এগুলা যে খুব বেশি তা না, হাতে গোনা কয়েকটা আছে। বাট এগুলার চর্চা যদি আমরা খুব বেশি পরিমাণে করতে না পারি, যদি আমরা আত্মস্থ করতে না পারি, তাহলে কায়দাগুলা শিখে, রুলসগুলা শিখে আমরা কখনোই সেগুলা যখন আমরা তেলাওয়াত করব, তখন আমরা ফলো করতে পারব না। এজন্য যখন যেই পর্বে বা এমনেও যে যতটুকু শিখব, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে অতটুকু ভালো করে প্র্যাকটিস করা। ভালো করে সেটাকে আত্মস্থ করা। যখন এটা প্র্যাকটিস হয়ে যাবে, এরপরে যদি আপনি রুলটা ভুলেও যান, কোনো সমস্যা নেই। আপনার তেলাওয়াতটা ঠিকই আপনি করতে পারবেন। হয়তো রুলসটা আপনি ভুলে গেছেন, কিন্তু ওটা আপনার মাথায়, ব্রেনে, জেহেনে বসে গেছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মদের হরফ। ১৫ নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে মদের হরফ ৩টি, আলিফ, ইয়া এবং ওয়াও। এখানে একটা বিষয় আমরা খুব ভালো করে বুঝে নিই, সেটা হচ্ছে কোরআন শরীফে আপনি যেখানেই মদ বা টেনে পড়তে যাবেন, সেখানেই হয় আলিফ থাকতে হবে, ইয়া থাকতে হবে অথবা ওয়াও থাকতে হবে। এই ৩টা হরফ, এর কোনো বিকল্প নেই। হয় ৩টা হরফ থাকতে হবে অথবা এই ৩টা হরফের স্থলাভিষিক্ত কোনো কিছু থাকতে হবে। তাহলে আপনি সেখানে টানতে পারবেন। তার মানে আপনি কোরআন শরীফে যেখানেই মদ করবেন, সেখানেই আমরা হয় আলিফ পাবো অথবা ইয়া পাবো অথবা ওয়াও পাবো। তবে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আলিফ, ইয়া এবং ওয়াও এই ৩টা হরফ থাকলেই যে সেখানে টানতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। বরং এই ৩টা হরফে টানার জন্য কিছু শর্ত আছে। আর সেই শর্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব। ১ নম্বরে আলিফে মদ হওয়ার জন্য শর্ত কি? দেখুন এখানে দেওয়া আছে জবরের বাম পাশে খালি আলিফ। আলিফ এটা সাকিন হয় না। আলিফ সবসময় খালি থাকে। এজন্য এটাকে খালি আলিফ বলা হয়। যদি সেটাতে জবর, জের, পেশ, সাকিন বা অন্য কোনো কিছু চলে আসে, তাহলে তো সেটা হামজা হয়ে যায়, যেটা আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম। তো জবরের বাম পাশে খালি আলিফ। অর্থাৎ দেখুন এখানে তা, তার উপরে জবর এবং আমরা তারপরে দেখতে পাচ্ছি আলিফ এবং আলিফটা খালি। তো জবরের বাম পাশ, এটা হচ্ছে জবর, জবরের বাম পাশে কি আছে? আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ হলে ১ আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণ ১ আলিফ টানিয়া পড়িতে হয়। এখন দেখুন বিষয়টা একটু ক্লিয়ার করি। তা জবর তা। এখন ২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি তা আলিফ জবর তা। তাই না? এখানে একটা আলিফ আছে। তো এখন এখানে আমরা টানবো কিভাবে? কায়দার দিকে আমরা খেয়াল করি। জবরের বাম পাশে খালি আলিফ। আমরা জবরের বাম পাশে খালি আলিফ দেখেছি, মদের হরফ। তো এটা মদের হরফ হয়ে গেল। ইয়া আলিফ এটা থাকলেই মদের হরফ হবে না, বরং জবরের বাম পাশে খালি আলিফ যখন হবে, তখন ওটাকে আমরা মদের হরফ বলব। এবার যখন আমরা মদের হরফ পেয়ে গেলাম, তখন আমরা কি করব? ডান দিকের হরকতের উচ্চারণ
এক আলিফ টানিয়া পড়িতে হয়। ডান দিকের হরকত কোনটা? এটা হচ্ছে আলিফ। আলিফের ডান দিক কোনটা? এটা। এটার হরকত কোনটা? জবর। জবরের উচ্চারণ কি? তা জবর তা। কিন্তু আমাদেরকে বলেছে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা সেটা কি করব? তা, তা জবর তা, তা আলিফ জবর, তা, এক আলিফ পরিমাণ টান। এটা হচ্ছে আমাদের কায়দা। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এক আলিফ টান বলতে কতটুকু বোঝানো হয়? এক্ষেত্রে খুবই প্রসিদ্ধ একটা রুলস হচ্ছে একটা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে, যে আমরা স্বাভাবিকভাবে খুললাম অথবা বন্ধ করলাম। একটা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে বা বন্ধ করতে যতটুকু সময় ব্যয় হয়, এটাকে এক আলিফ পরিমাণ বলা হয়ে থাকে। তো আমরা কয়েকবার প্র্যাকটিস করলে এটা আমাদের অটোমেটিক্যালি আত্মস্থ হয়ে যাবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো এখানে বোঝার বিষয় হচ্ছে যে আমরা কায়দাটা এখানে পাচ্ছি কিনা? হ্যাঁ, আমরা এখানে কায়দাটা পাচ্ছি। জবরের বাম পাশে খালি আলিফ পেয়েছি। তাহলে আমাদের কি করতে হবে? ডান দিকের হরকতকে অর্থাৎ এই জবরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো জবরের উচ্চারণটা কি হচ্ছে এখানে? যেহেতু তার সাথে আছে, এজন্য এটাকে বলব তা জবর তা। এক আলিফ টানলে তা। আর এইটাই বোঝানোর জন্য একবার তায়ে জবর আরেকবার তার পরে আলিফ যুক্ত করে বোঝানো হচ্ছে যে ২ টার মধ্যে পার্থক্যটা কি? তো আমরা আরেকবার পড়ি। তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা। তো এই হচ্ছে আমাদের আলিফ। এখানে আরো বেশ কিছু চর্চা আছে যেটা আমাদের নিজেদের করে নিতে হবে। আমরা মোটামুটি হরফ তো উচ্চারণ করতে পারি, শব্দও পড়তে পারি। এখন শুধু আমাদের এখানে টানতে হবে। মদ দিয়ে পড়তে হবে। এখানে একটা শব্দ আছে, আমি এখান থেকে একটা শব্দ পড়ে দেখাচ্ছি। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। যদি এখানে আলিফ না থাকতো তাহলে আমরা কি বলতাম? তাহলে আমরা বলতাম কলা। কিন্তু যেহেতু আলিফ এসেছে তাহলে এই ডান দিকের যে হরকতটা আছে এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। কলা, কলা। আচ্ছা। তো এটা গেল আমাদের আলিফের আলোচনা। এরপর ২ নম্বরে আছে ইয়া। ইয়াতে আমাদের মদ হওয়ার জন্য শর্ত কি? এই যে আমরা এখানে সে কায়দাটা দেখতে পাচ্ছি। জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ। তো ইয়া হলেই সেটা মদের হরফ হবে না, বরং ইয়াটা মদের হরফ হওয়ার জন্য শর্ত হচ্ছে সেটা জেরের বাম পাশে হতে হবে এবং যজমওয়ালা হতে হবে। শুধু যেখানেই সেখানে আমরা ইয়া দেখলাম এবং সেটাকে যদি আমরা মদের হরফ বলি, এটা আমরা ভুল করব না, মোটেও না। ইয়াতে যদি জবর থাকে সেটা মদের হরফ হবে না। ইয়াতে যদি জের থাকে সেটা মদের হরফ হবে না। ইয়াতে যদি পেশ থাকে সেটা মদের হরফ হবে না। ইয়া শুধুমাত্র তখনই মদের হরফ হবে যখন জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া হতে হবে। তার মানে ১ নাম্বার শর্ত হচ্ছে জের হতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি জিমের নিচে জের আছে। জেরের বাম পাশে ইয়া আছে এবং সেটা যজমওয়ালা। এই যে এটাকে বলা হয় যজম। অনেকে হয়তো যজম চিনে না। বলে দেই, যজমের আলোচনা আমাদের সামনেই আসবে। তো এখন কথা হচ্ছে এই যে আমরা জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া পেলাম, এখন আমরা এটাকে মদের হরফ বলতে পারবো। আর যখন ইয়াটা মদের হরফ হলো তখন আমাদের করণীয় কি? সেম। ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। যেমনভাবে আমরা এখানেও ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়েছিলাম। এখন সেটা কিভাবে? জিম জের জি, জিম ইয়াজের জি। এই যে ডান দিকের যে হরকতটা অর্থাৎ জেরটা এটাকে আমাদের কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। জিম জের জি, জিম ইয়াজের জি, জা জের জি, জা ইয়াজের জি, জাল জের জি, জাল ইয়াজের জি। এবার একটা শব্দে পড়ে দেখাই। র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম ২ পেশ মুন, রহিমুন, রহিমুন। তো এই গেল আমাদের আলিফের আলোচনা এবং ইয়ার আলোচনা। এবার আমাদের থাকলো ওয়াও। ওয়াওয়ের জন্য আমাদের নেক্সট পেজে যেতে হবে। তো ওয়াও মদের হরফ হওয়ার জন্য শর্ত আছে। আগে আবারও বলছি যে ওয়াও হলেই আমরা সেটাকে মদের হরফ বলতে পারবো না এবং সেখানে আমরা টানতে পারবো না। বরং শর্ত হচ্ছে যে পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও হতে হবে মদের হরফ। যখন সেটা মদের হরফ হবে এরপর টানের প্রশ্ন। তো পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি আইন দিয়ে দেখাই। আইন পেশ রৌ, তারপরে আছে ওয়াও। এই যে পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও আছে। তাহলে পেশের বাম পাশে যখন যজমওয়ালা ওয়াওটা আছে তখন এটা মদের হরফ হলো। এবার আমাদের করণীয় কি? ওই যে আগের নিয়ম। ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে ডান দিকের হরকত হচ্ছে পেশ। এই পেশকে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে সেটা কেমন?
আইন পেশ উ, আইন, ওয়াও পেশ উ, হামজাহ পেশ উ, হামজাহ, ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া, ওয়াও পেশ ইউ। তো এরপর আমরা একটু শব্দের ভিতরে পড়ে দেখি। র জবর র, সিন, ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। তো এই ছিল আমাদের মদের হরফের আলোচনা। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও এবং ইয়া। এই তিনটা হরফ, আবারও বলছি, এই তিনটা হরফ হলেই টান হবে না, বরং এই তিনটা হরফে টান হওয়ার জন্য শর্ত হচ্ছে এই তিনটা হরফ মদের হরফ হওয়া লাগবে। আর মদের হরফ হওয়ার জন্য আলিফের জন্য শর্ত হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, ইয়ার জন্য শর্ত হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া, এবং পেশের ওয়াওয়ের জন্য শর্ত হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই তিনটা একত্রে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মদের হরফ। ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয়। তো আমরা এইটা যদি মুখস্থ করি তাহলে আমাদের মদের হরফটা মুখস্থ হয়ে যাবে এবং সেই অনুযায়ী আমরা বেসিক মদটা টানতে পারবো। এখন এখন এখানে একটা কথা বলি, এই যে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে বেসিক মদ। এই মদকে বলা হয় মদ্দে তবাই। যত মদ আছে সমস্ত মদ এই মদ থেকেই তৈরি হয়ে থাকে। সমস্ত মদ বললে ভুল হবে, দু একটা এদিক সেদিক আছে যেগুলো আমরা সামনে গেলে বলবো। আপাততর জন্য বলছি যে প্রায় সমস্ত মদই এই মদ থেকেই, এই তিনটা হরফ থেকে উচ্চারিত হয়। এবং এখানে ভালো করে স্পষ্ট করে আমি বলতে চাচ্ছি যে আলিফ, ওয়াও এবং ইয়া যদি কোথাও টানতে হয় অবশ্যই সেখানে আলিফ, ওয়াও অথবা ইয়া থাকতে হবে, অথবা এই তিনটার স্থলাভিষিক্ত থাকতে হবে। এখন ওই যে বলেছিলাম যে এই তিনটার স্থলাভিষিক্ত বলতে কি বোঝানো হচ্ছে? এই তিনটার স্থলাভিষিক্ত বলতে বোঝানো হচ্ছে খারা জবর, খারাজের এবং উল্টা পেশ। দেখুন ১৭ পৃষ্ঠায় খারা জবর, খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। আগে পড়েছি মদের হরফ, এখন হচ্ছে মদের হরকত। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ যেমন এক আলিফ টেনে পড়তে হয়, মদের হরকতের উচ্চারণও এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এই যে এই চিহ্নটা, এটাকে বলা হয় খাড়া জবর। আমরা প্রথমে হরকতে পড়েছি এক জবর, এক জের, এক পেশ। সেই জবরটাই যদি খাড়া হয় তাহলে সেটাকে খাড়া জবর বলা হবে। আর যদি খাড়া জবর হয় তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন তা, খাড়া জবর তা। যদি এখানে জবর থাকতো তাহলে আমরা কি পড়তাম? তা জবর তা। খাড়া জবর হওয়ার কারণে তা, খাড়া জবর তা। এরপরে খারাজের, এই যে জের নিচে হয়, জেরের মধ্যে শুধু সেটা বাঁকা না হয়, যদি খাড়া হয়, সোজা হয়, সেটাকে বলা হবে খারাজের। তো খারাজের হলে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। র, খারাজের রি। এরপর আসে উল্টা পেশ। এই উল্টা পেশ, এই যে পেশ তো সাধারণত এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় আছে, এই যে এটা হচ্ছে সোজা পেশ আর এটা হচ্ছে উল্টা পেশ। উল্টো করে লিখলে যদি হয়, যেটা যেমনটা হয় আর কি। তো এই উল্টা পেশও একা লিফটে পড়তে হয়। যেমন হা, উল্টা পেশ হু, হা, উল্টা পেশ হু। এখন এই ৩ টা হরকতকে আমি মদের হরফের স্থলাভিষিক্ত কেন বলেছিলাম? তার কারণ খেয়াল করে দেখুন। তা, খাড়া জবর তা। আবার এইটাকে যদি আপনি আলিফ যুক্ত করেন, তা, আলিফ জবর তা, সেম। র, খাড়া জের রি, র, ইয়া জের রি, সেম। হা, উল্টা পেশ হু, হা, ওয়াও পেশ হু, সেম। তার মানে বানান হয়তো আমরা ভিন্ন ভিন্ন করছি, কিন্তু মদের হরকত এবং মদের হরফ এই ২ টার উচ্চারণ কাজ একদম সেম। এজন্যই মদের হরফের স্থলাভিষিক্ত এগুলাকে বলা হয়। তো এটা হচ্ছে আমাদের বেসিক মদ বা এটাকে মদ্দে তবাইও বলা হয়। এটার উপর ভিত্তি করেই মোটামুটি সমস্ত মদ তৈরি হবে। তবে এর পাশাপাশি আরো বেশ কিছু মদ আছে যেগুলো আমরা সামনে পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকুই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই পর্বটা ভালো করে বোঝার, প্র্যাকটিস করার এবং সেই অনুযায়ী তেলাওয়াত করে কোরআনকে শুদ্ধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।